হচ্ছে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২১ যুদ্ধাপরাধীর মামলা। রাষ্ট্রপক্ষের কোনো উদ্যোগ না থাকায় এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হচ্ছে হতাশা। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, স্বাভাবিকভাবে শুনানির তালিকায় না এলে আগামী মাসের শেষে উদ্যোগ নেবেন তিনি। ইলিয়াস হোসেনের বিশেষ প্রতিবেদন। ২০১৬ সালের ৩০ আগস্ট জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত রায়ের পর আপিল বিভাগে আর কোনো যুদ্ধাপরাধীর মামলার শুনানি হয়নি। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী সহ ২১ জন যুদ্ধাপরাধীর মামলা এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। এর মধ্যে ১৯ জন সাজা কমাতে নিজেরা আর ২ জনের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আগস্টের পর ৭ মাসে নতুন কোনো আপিল শুনানির উদ্যোগ না নেয়ায় হতাশ সংশ্লিষ্টরা। শুরুই করেছে ৪০ বছর পরে, সেক্ষেত্রে যদি আরো দীর্ঘসূত্রিতার বেড়াজালে আমরা পড়ে যাই, সেক্ষেত্রে আসলে আমরা খুব হতাশ হয়ে যাব। যে পক্ষ যত তাড়াতাড়ি মেনশন করতে পারবে সেই পক্ষ তার প্রসিডিংটা, হিয়ারিংটা ফিক্স আপ করতে পারবে। কেন আসে নাই এটার ব্যাপারে আমি মন্তব্য করব না, আসা উচিত ছিল। অগ্রাধিকার ভিত্তিতে যুদ্ধাপরাধীদের মামলা নিষ্পত্তির জন্য সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানান ব্যারিস্টার তুরিন আফরোজ ও হান্নান খান। এটার জন্য যদি আল্লাহ একটা বেঞ্চ মাননীয় বিজ্ঞ প্রধান বিচারপতি করে দেন, শুধু এই মামলাগুলোই শুনবে। আশা রাখবো অ্যাটর্নি জেনারেল অফিসও এই দিকটি তারা অনুসরণ করে ব্যাপারটিকে সামনে নিয়ে আসবার বা আদালতের কার্যতালিকায় সেটিকে উঠিয়ে আনবার চেষ্টা করবেন। তবে এর সাথে দ্বিমত করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, আপিল শুনানি কার্যতালিকায় আনতে আগে আলাদা উদ্যোগের দরকার পড়েনি। কোর্টের উপর তো চাপ সৃষ্টি আমরা করতে পারি না। আদালত যেখানে সব প্রণোদিত হয়ে আগের মামলাগুলো দিয়েছেন লিস্টে, আইনের বিধানও তাই আছে। আর কোর্টের শুধুমাত্র এই মামলা শুনানি তো না, কোর্টের বহুবিধ মামলা আছে। এপ্রিলে একটি বন্ধ আছে আমাদের কোর্ট, তারপরে মে মাসে আমি দরখাস্ত করব যে এটা যাতে তালিকায় আসে মামলাগুলো। আইসিটি আইন অনুযায়ী আপিল দাখিল করার ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির কথা। তবে আপিল বিভাগের জন্য এটা বাধ্যতামূলক নয় বলে জানান মাহবুবে আলম। কোর্টের জন্য অপেক্ষা করতে হবে। ইলিয়াস হোসেন, এসএ-টিভি, ঢাকা। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক ও এক কনস্টেবল। এমন প্রতিবেদন আদালতে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদন অনুযায়ী সাঁওতালপল্লীতে আগুন দিয়েছেন গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইন্সের কনস্টেবল মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের কমিটির প্রতিবেদনে ওই এসআই ও কনস্টেবলের নাম এসেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলামকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ঘটনার দিন দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৮ জন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত বছরের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। পরে সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী মিজান আহমেদ, যাচ্ছে তার কাছে। মিজান, সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিলের বিস্তারিত আমাদের জানান। সুরভি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আসলে সাঁওতালপল্লীতে পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তার, কিন্তু বিশেষ করে রংপুর রেঞ্জের যিনি ডিআইজি, সেই ডিআইজিকে প্রধান করে পুলিশের ৩ কর্মকর্তা তাদের মিজান, আপনাকে ধন্যবাদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অধিকতর তদন্ত চেয়ে করা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। এর আগে বুধবার একই বেঞ্চে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রেজাক খান। সঙ্গে ছিলেন জাকির হোসেন ভুইয়া। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।
জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,643 টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালের 3 জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। আসামির পক্ষ থেকে ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোথাও কোনো নজির নাই। ভারতের সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, নেপাল, শ্রীলঙ্কা, এই উপমহাদেশে কোথাও আসামির পক্ষ থেকে ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোথাও নজির নাই। পৃথিবীর ইতিহাসে এ ধরনের মিথ্যা মামলা দায়েরের কোনো নজির নাই। এই মামলার এজাহার, অভিযোগপত্র এবং সাক্ষ্যের সাক্ষী কোনো ব্যক্তি বলে নাই যে বেগম খালেদা জিয়া কর্তৃক একটি টাকাও আত্মসাৎ হয়েছিল। এই ধরনের কোনো বক্তব্য মামলার কোথাও বলা নাই। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতি বিজিএমইএ এর ভবন ভাঙতে 3 বছর সময় চেয়ে করা আবেদনের উপর শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। দুপুরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ নতুন তারিখ দেন। আজ আবেদনটির উপর শুনানি হওয়ার কথা ছিল। এর আগে বুধবার অবৈধ ভবনটি ভাঙতে 3 বছরের সময় চেয়ে আপিল বিভাগে আবেদন দাখিল করে বিজিএমইএ কর্তৃপক্ষ। অন্যদিকে আদালতের আদেশ অনুযায়ী ভবনটি এখনো না ভাঙায় রাজুক চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। নোটিশে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি ভবন ভেঙে ফেলার সময় পার হয়েছে, কিন্তু এখনো ভবনটি ভাঙার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি। এটি সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা ও আদালত অবমাননার শামিল। এতে আরও বলা হয়, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ভবনটি ভাঙার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জানানো হলো। অন্যথায় আদালত অবমাননার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আবেদনটাই আপিল বিভাগ রোববারে রেখেছেন। রোববারে হয়তো এটি শুনানি হয়ে আমার বিশ্বাস যে রোববারে যেহেতু এটা নট ইন ফর্ম, এরকম আবেদন করার কোনো সুযোগই নাই, তো সেক্ষেত্রে আদালত যথার্থ নির্দেশনা দিলে সেটা হয়তো তখন জানা যাবে। পলাতক থেকে প্রতারণার মাধ্যমে পত্রিকার সম্পাদনা ও প্রকাশের দায়ে রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত এই রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত তাদের 5,000 টাকা জরিমানা, অনাদায় আরও 1 মাস কারাবাসের আদেশ দেন। রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাই পলাতক থাকা অবস্থায় পত্রিকা প্রকাশ করলেও অবৈধ প্রকাশনার মাধ্যমে দায়িত্বশীলরা কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে দুদকে অভিযোগ দেওয়ার জন্য নালিশকারী গিয়াসউদ্দিনকে নির্দেশ দিয়েছেন আদালত। 2016 সালের 8 সেপ্টেম্বর রাগিব আলী ও আব্দুল হাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেন ছাতক প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার। পলাতক অবস্থায় সম্পাদনাজনিত প্রতারণার অভিযোগ এনে রাগিব আলীর 58 বছর ও তার ছেলে আব্দুল হাইয়ের 29 বছরের কারাদণ্ডের আবেদন করেন বাদী। বিশ্বব্যাংকের পরামর্শে নিজেদের স্বার্থে বিএনপি পাট শিল্পকে ধ্বংস করতে চেয়েছিল, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী খামারবাড়িতে 3 দিনের পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। পাটজাত পণ্য ব্যবহার নিশ্চিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, ব্যক্তি স্বার্থে পদ্মা সেতুর অর্থায়ন আটকে দেয়ায় দেশের যে ক্ষতি হয়েছে তার বিচার দেশবাসী করবে। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। পাট দেশের সোনালী আঁশ, একসময় যা ছিল প্রধান অর্থকরী ফসল, কিন্তু কালের খেয়ায় তা হারিয়ে যেতে বসেছে। তাই পাটকে আবার ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। গেল অর্থ বছরে 85 লাখ টন লক্ষ্যমাত্রার বিপরীতে পাট উৎপাদন হয় 75 লাখ টন। বেড়েছে পাট ও পাটজাত পণ্যের ব্যবহারও। 1 হেক্টর জমিতে জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে 3 দিনের পাট পণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন মন্ত্রণালয় পাট নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারকদেরও পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। পরে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে পাট ও পাটজাত পণ্যে বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা গবেষণা মাধ্যমে পাটের জিন রহস্য আমরা উদ্ভাবন করতে পারলাম, সাথে সাথে আমরা আন্তর্জাতিকভাবে মানে ইন্টারন্যাশনাল যে পেটেন্ট রাইট সেখানে আমরা আবেদন করি। আস্তে আস্তে পাটের কিন্তু বহুমুখী ব্যবহার শুরু হয়ে গেছে। এমনকি যে শাড়িটা আমি পরে এসেছি এটাও পাটের তৈরি।
আমি যে ব্যাগটা আমি ব্যবহার করছি ওটাও পাটের তৈরি, কাজে এভাবে পাটের বহুমুখীকরণ আমরা করে যাচ্ছি। সরকার প্রধান অভিযোগ করেন, পাটকে ধ্বংস করতেই বিশ্ব ব্যাংকের পরামর্শে বিএনপি ক্ষমতায় থেকে পাট কলগুলো বন্ধ করেছিল। বিএনপি ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে তারা একটা চুক্তি সই করে। বাংলাদেশে বিএনপি সরকার টাকা নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে পাটকল বন্ধ করার জন্য, আর ভারত টাকা পাচ্ছে নতুন পাটকল করার জন্য। আমি সাথে সাথে এই প্রশ্ন করলাম যে আমাদেরকে তো সবসময় ভারতের দালাল বলেন, কিন্তু এই দালালির যে একেবারে একটা জ্বলন্ত উদাহরণ সামনে, সেটা কি করবেন? এইভাবে আমাদের পাটকলগুলি কিন্তু একে একে তারা ধ্বংস করে দেয়। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের ষড়যন্ত্র সমালোচনা করে শেখ হাসিনা দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেন। যারা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবার কথা, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য যে সেতু কত প্রয়োজন, সেই সেতুর কাজ পর্যন্ত বন্ধ করালো ওই ওয়ার্ল্ড ব্যাংক, বন্ধ করে দিল টাকা মিথ্যাটা অভিযোগ দিয়ে। ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ ভুয়া, বানোয়াট, এটা কোর্টের রায়